প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আজকে এই অনলাইন ভিত্তিক ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম ভুইয়া, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। আমরা আশা করছি তোমরা সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছো। যাই হোক, আমি আজকে আলোচনা করতে যাচ্ছি তোমাদের উদ্ভিদ বিজ্ঞান বিষয় অর্থাৎ জীববিজ্ঞান প্রথম পত্র প্রথম অধ্যায় কোষ ও এর গঠন এর কিছু অংশ নিয়ে। আজকের ক্লাস শেষে তোমরা যা জানতে পারবে অর্থাৎ কয়েকটি কোষীয় অঙ্গাণুর গঠন, আবিষ্কার ও কাজ সম্পর্কে জানতে পারবে। এবং অঙ্গাণুগুলো হলো গোলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেন্ট্রিওল, কোষীয় কঙ্কাল, পারঅক্সিজোম এবং গ্লাইকোক্সিজোম। তাহলে আসো এক এক করে ব্যাখ্যা করা যাক। প্রথমে আসো গোলগি বডি। নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত দ্বিস্তরী বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃত ছোট নালিকা, ফোস্কা, চৌবাচ্চা বা ল্যামেলির ন্যায় সাইটোপ্লাজমিক অঙ্গাণুর নামে হচ্ছে গোলগি বডি। ইতালির স্নায়ুবিদ ক্যামিলো গোলগি 1898 সালে পেঁচা ও বিড়ালের স্নায়ু কোষে গোলগি বডি দেখতে পান এবং তার নাম অনুসারে নামকরণ করেন। গোলগি বডির অনেকগুলো নাম রয়েছে, তার মধ্যে নামগুলো আমি এক এক করে উল্লেখ করছি। গোলগি যন্ত্র, গোলগি ক্ষেত্র, গোলগি কমপ্লেক্স, গোলগি অ্যাপারেটাস, ডিকটিওজোম, ইডিওজোম এবং লিপোকন্ড্রিয়ন। তোমরা নামগুলো ভালোভাবে মুখস্থ করে নেবে, কারণ পরীক্ষায় যে কোনো নাম ধরে প্রশ্ন করতে পারে। এখন আসো গোলগি বডির উৎপত্তি। তোমরা একটু চিত্রের দিকে লক্ষ্য করো। গোলগি বডি আসলে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হতে উৎপন্ন হয়। তোমরা চিত্রটা ভালো করে লক্ষ্য করো। এই হচ্ছে একটি গোলগি বডির চিত্র। ভালো করে দেখো, এটি 3D পিকচার দেওয়া আছে। তোমাদের বইয়ে যে ছবিটি আছে তোমরা সেই ছবিটি আঁকতে হবে, তবে আমি সুবিধার জন্য তোমাদের 3D পিকচারটি দেখালাম। খেয়াল করো, মাঝে যে অংশটুকু দেখা যায় ল্যামেলির মতো তাকে বলা হয় সিস্টার্নি। গোলগি বডি মূলত তিনটি অংশ দ্বারা গঠিত। এক নাম্বার হচ্ছে সিস্টার্নি এবং পাশে ছোট ছোট যে বলের মতো অংশ দেখতে পাচ্ছ, ছোট বলগুলোকে বলা হয় ভেসিকল এবং আকারে একটু বড় যে বলগুলো তাকে বলা হয় ভেকুল। এই তিনটি অংশ দ্বারা মূলত গোলগি বডি গঠিত। গোলগি বডির উপরের যে অংশটুকু দেখতে পাচ্ছ, এটি আসলে নিউক্লিয়াসের প্রান্তের যে অংশ তাকে বলা হয় সিস ফেস এবং নিচের দিকে অর্থাৎ যে অংশটুকু সেল মেমব্রেনের দিকে থাকে তাকে বলা হয় ট্রান্সফেজ। তাহলে দেখো, সিস ফেজের শেষ সিস্টার্নিকে বলা হয় সিস সিস্টার্না এবং ট্রান্সফেজের শেষ সিস্টার্নিকে বলা হয় ট্রান্স সিস্টার্না এবং মাঝের যে ল্যামেলিগুলো দেখা যায় তাকে বলা হয় মেডিয়াল সিস্টার্নি। এই হচ্ছে মূলত গোলগি বডির গঠন। তোমরা সম্পূর্ণ চিত্রটি আরেকটাবার লক্ষ্য করে দেখো। সিস ফেজ, ট্রান্সফেজ, সিস্টার্নি, সিস সিস্টার্না, ট্রান্স সিস্টার্না, ভেকুল, এইসব অংশগুলো পরীক্ষায় আমরা আঁকতে হয়। আসল রাসায়নিক গঠন। গোলগি বডির রাসায়নিক গঠন আমরা দেখলে দেখা যায় যে আবরণীতে গোলগি বডির যে আবরণ রয়েছে তার প্রায় 60% প্রোটিন এবং 40% হচ্ছে লিপিড। এছাড়াও এতে রয়েছে ফ্যাট, ভিটামিন কে, ক্যারোটিন এবং বিভিন্ন ধরনের এনজাইম। গোলগি বডিকে ট্রাফিক পুলিশ অফ সেল বলা হয়। একটু লক্ষ্য করো, আমরা রাস্তায় যে ট্রাফিক পুলিশ দেখি তাদের কাজ হচ্ছে কি, একদিকে রাস্তায় ব্লক করে অন্যদিকে রাস্তা ওপেন করে দেয়। গোলগি বডিও ঠিক একই রকম একটা কাজ করে, এই জন্য গোলগি বডিকে বলা হয় ট্রাফিক পুলিশ অফ সেল। তোমরা খেয়াল করো কেন বলা হয়। গোলগি বডি কোষের কেন্দ্রীয় অংশ হতে ঝিল্লিবদ্ধ বস্তু কোষের পরিধির দিকে অর্থাৎ প্লাজমা মেমব্রেন পর্যন্ত নিয়ে যায়, এই জন্য তাকে বলা হয় ট্রাফিক পুলিশ অফ সেল। তোমরা একটু ভিডিওটি লক্ষ্য করো। ভিডিওতে যে গোলাকার বেগুনি কালার অংশটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের চারপাশে যে ঝিল্লিবদ্ধ অংশটি দেখা যাচ্ছে তা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অর্থাৎ এই ক্ষেত্রে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখা যাচ্ছে। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হতে যখন প্রোটিনগুলো তৈরি হয়ে আসে তখন গোল গোল, তোমরা চিত্রে দেখতে পাচ্ছ গোল গোল যে বলের মতো যে অংশটুকু সেগুলো হচ্ছে প্রোটিন। প্রোটিনগুলো আসছে কোথায়? যে সবুজ যে অংশটুকু দেখতে পাচ্ছি এই সবুজ অংশটুকু হচ্ছে আমাদের গোলগি বডি অথবা গোলজি বডি।
এই যে প্রোটিন কণাগুলো দেখো, আমরা যদি কণাগুলোকে একটু ভালো করে দেখি, এই কণাগুলোর ভিতরে রয়েছে অসংখ্য অ্যামাইনো অ্যাসিডের একটা বান্ডল। একটু খেয়াল করো, এই যে ওপেন হচ্ছে তা হচ্ছে অসংখ্য অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত যে বান্ডেলগুলো তা যাচ্ছে কোথায়? গোলগি বডিতে। গোলগি বডিতে যাওয়ার পরে সেটা প্যাকেটাবদ্ধ হয় এবং সেটি নির্দিষ্ট ডেস্টিনেশন তাকে পাঠিয়ে দেওয়া হয়। দেখো এক এক করে প্রোটিন আসছে, তা প্যাকেটাবদ্ধ করছে এবং এটিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে তার নির্দিষ্ট জায়গায়, অর্থাৎ কোষ যে জায়গায় দরকার ঠিক ওই জায়গায় তাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর এই কাজটি করছে কে? গোলগি বডি। তাই দেখো যে গোলগি বডি যখন পাম্প করছে তখন কোষের নির্দিষ্ট ডেস্টিনেশনে পৌঁছে যাচ্ছে। সেটি হতে পারে কোষের ভিতরে অথবা কোষের বাইরেও হতে পারে। এই জন্য গোলগি বডিকে বলা হয় ট্রাফিক পুলিশ অফ সেল। এখন আসো, গোলগি বডিকে আরো একটি নামে চিনা যায়, সেটি হচ্ছে কার্বোহাইড্রেট তৈরির ফ্যাক্টরি। গোলগি বডিকে কার্বোহাইড্রেট তৈরির ফ্যাক্টরি বলা হয়। উদ্ভিদ কোষে গোলগি বডির প্রধান কাজ হলো পলিস্যাকারাইড সংশ্লেষণ এবং নিঃসরণ করা। তাই উদ্ভিদ কোষে গোলগি বডিকে কার্বোহাইড্রেট তৈরির ফ্যাক্টরিও বলা হয়। আরেকটা কথা উল্লেখ্য, প্রাণী কোষে সাধারণত গোলগি বডিগুলো একত্রে থাকলেও উদ্ভিদ কোষে তা ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান করে। এখন আসো গোলগি বডির কাজ। গোলগি বডি লাইসোজোম ও ভিটামিন তৈরি করে, অপ্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষ করে, কিছু এনজাইম, প্রোটিন, হেমিসেলুলোজ, মাইক্রোফাইবার ইত্যাদি তৈরি করে, কোষ বিভাজনকালে কোষ প্লেট ইত্যাদি তৈরি করে, কোষস্থ পানি বের করে দেয়, অর্থাৎ কোষস্থ পানি কোষ থেকে বের করতে সহায়তা করে, মাইটোকন্ড্রিয়াকে এটিপি উৎপাদনে উদ্বুদ্ধ করে, প্রোটিন ও ভিটামিন সি সঞ্চয় করে এবং কোষ প্রাচীর গঠনের প্রয়োজনীয় পদার্থ ক্ষরণ করতে সহায়তা করে। এ হলো মূলত গোলগি বডির কাজ। এখন আসো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটু তোমরা চিত্র ভালো করে লক্ষ্য করে দেখো। নিউক্লিয়াসের পাশে যে ফিতার মতো অংশগুলো দেখা যাচ্ছে, ওই অংশগুলো হচ্ছে মূলত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। একটু ভালো করে দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হলো কোষের সাইটোপ্লাজমে অবস্থিত এক প্রকার জালিকাকার অঙ্গাণু, যা একক আবরণী ঝিল্লি দ্বারা বেষ্টিত অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র নালিকা এবং পরস্পরের সংযোগ স্থাপন করে একটি জালকের ন্যায় সৃষ্টি করে, তাকেই বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন আসো নামকরণ আবিষ্কার সম্বন্ধে। তোমরা ছবিতে যাকে দেখতে পাচ্ছ তিনি হচ্ছেন কিথ রবার্টস পোর্টার। এই কিথ রবার্ট পোর্টার 1945 সালে তার সঙ্গীরা সহ প্রথম মুরগির ব্রুনীয় কোষের সাইটোপ্লাজমে এবং যকৃৎ কোষে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পর্যবেক্ষণ করেন এবং নামকরণ করেন। উৎপত্তির কথা দেখতে গেলে তোমরা দেখবে সাইটোপ্লাজমীয় ঝিল্লি, নিউক্লিয়ার মেমব্রেন, প্লাজমা মেমব্রেন থেকে এদের উৎপত্তি হয়। অবস্থান ও বিস্তৃতি দেখো, আদিকোষ ও স্তন্যপায়ীর লোহিত রক্তকণিকা এবং স্পারমাটিজোয়া ব্যতীত প্রায় সকল প্রকৃত কোষেই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাওয়া যায়। তবে যকৃৎ, অগ্নাশয় এবং অন্তঃক্ষরা কোষে এদের সংখ্যা অধিক। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভৌত গঠন। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ভৌতিকভাবে অর্থাৎ বাহ্যিকভাবে তাদের তিন প্রকার দেখা যায়। এক হচ্ছে সিস্টার্নি, দুই হচ্ছে ভেসিকল এবং তিন হচ্ছে টিউবেলস। তোমরা চিত্রটি ভালো করে লক্ষ্য করে দেখো, তিনটি চিত্র এক এক করে দেওয়া আছে। প্রথমে হচ্ছে সিস্টার্নি, তারপর মাঝে রয়েছে ভেসিকল এবং সবশেষে রয়েছে টিউবেলস। আসো সিস্টার্নি কথায় ধরা যাক। সিস্টার্নি এরা দেখতে চ্যাপ্টা, শাখাহীন ও লম্বা চৌবাচ্চার মতো, সাইটোপ্লাজমে পরস্পরের সমান্তরালে বিন্যস্ত থাকে। এগুলো 40 থেকে 50 মিলিমাইক্রন পুরু এবং এদের গায়ে অনেক সময় রাইবোজোম যুক্ত থাকে। তোমরা চিত্রে দেখো ছোট 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 যে বিন্দুগুলো দেখা যাচ্ছে তা হচ্ছে মূলত রাইবোজোম। তার পরবর্তীতে আসো ভেসিকলস। ভেসিকলস গুলো কি কি? এগুলো দেখতে বর্তুলাকার, ফুসকার মতো, 25 থেকে 50 মিলিমাইক্রন ব্যাস যুক্ত হয়ে থাকে। তার পরবর্তীতে রয়েছে টিউবেলস, যে আঁকা বাঁকা যে টিউবেলস দেখা যাচ্ছে। এগুলো নালিকার মতো শাখান্বিত অথবা অশাখান্বিত হতে পারে। এদের ব্যাস 50 থেকে 190 মিলিমাইক্রন পর্যন্ত হয়ে থাকে। এদেরকে সাধারণত রাইবোজোম যুক্ত থাকে না। থাকবে না। রাসায়নিক গঠন দেখলে আমরা দেখি এন্ডোপ্লাজমিক রেটিকুলামে 60 থেকে 70% হচ্ছে প্রোটিন এবং লিপিড থাকে 30 থেকে 40%। এবং সবশেষে এদের ভিতরে প্রায় 15 ধরনের এনজাইম পাওয়া যায়।
তোমরা চিত্রটি ভালো করে লক্ষ্য করো, নিউক্লিয়াসের পাশে যে নীল কালারের যে অংশটুকু দেখা যাচ্ছে সেটিও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এবং বাহির দিকে যে সবুজ অংশটি দেখতে পাচ্ছ তাও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। একটু খেয়াল করো, নীল কালারের যে অংশ তাতে ছোট্ট ছোট্ট লাল লাল কিছু বলের মতো দেখা যায়, সেগুলো হচ্ছে রাইবোজোম, কিন্তু সবুজ অংশের ভিতরে কোনো রাইবোজোম আমরা দেখতে পাচ্ছি না। যেহেতু সবুজ অংশের রাইবোজোম নাই আর নীল অংশের রাইবোজোম আছে, একটাতে রাইবোজোম আছে একটাতে নাই, যে সকল অঞ্চলে রাইবোজোম আছে ওই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে নিউক্লিয়াসের পাশে থাকে। এগুলো হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অর্থাৎ অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এবং যেগুলোতে রাইবোজোম নেই সেগুলোকে বলা হয় মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। খেয়াল করে দেখো, মসৃণ এবং অমসৃণ আসলে কি রাইবোজোমের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে দুই ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অন্যটি হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন আসো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ। কোষের সাইটোপ্লাজমিক কাঠামো গঠন এবং প্রোটোপ্লাজমকে দৃঢ়তা রক্ষা করা বা প্রদান করা। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন সংশ্লেষণে সহায়তা করা। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ফ্যাট সংশ্লেষ এবং হরমোন নিঃসরণে সহায়তা করে। লিপিড এবং প্রোটিনের অন্তঃবাহক হিসাবে এরা কাজ করে থাকে। কোষ প্রাচীরের জন্য সেলুলোজ তৈরি করে থাকে, এবং সবশেষে রয়েছে কোষের প্রবিষ্ট বিভিন্ন বিষাক্ত পদার্থের বিষক্রিয়া ধ্বংস করে থাকে। এই হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ। এখন আসো সেন্ট্রিউল। সেন্ট্রিউলটা তোমরা চিত্রে একটু ভালো করে লক্ষ্য করে দেখো, নিউক্লিয়াসের পাশে ছোট্ট ছোট গোল গোল কিছু একটা দেখা যায়, যদিও আমরা পাশের চিত্রে বড় ম্যাচের শলাকার মতো যে অংশটিকে দেখিয়েছি সেটি হচ্ছে মূলত সেন্ট্রিউল। নিউক্লিয়াসের কাছে অবস্থিত স্বপ্রজননক্ষম আবরণবিহীন একটি গহ্বরকে ঘিরে 9টি ত্রয়ী অনুনালিকা দ্বারা গঠিত দণ্ডাকৃতির যে অঙ্গাণু দুটি পাশাপাশি অবস্থান করে তাকেই বলা হয় মূলত সেন্ট্রিউল। বিজ্ঞানী বন ব্যান্ডেন 1887 সালে সেন্ট্রিউল আবিষ্কার করেন, এবং টি বোবেরি এর নামকরণ করেন 1888 সালে। আদি সেন্ট্রিউল থেকে অপত্য সেন্ট্রিউলের উৎপত্তি হয়। বিস্তৃতি যদি আমরা দেখি, নিম্নশ্রেণীর উদ্ভিদ কোষে যেমন কিছু কিছু ছত্রাক, ফ্লাজেলাযুক্ত কিছু শৈবাল, ব্রায়োফাইটা এবং জিমনোস্পার্ম ইত্যাদি কোষে এবং অধিকাংশ প্রাণী কোষে সেন্ট্রিউল পাওয়া যায়। তবে আদি কোষ, ডায়াটম, ইস্ট, এনজিওস্পার্ম এবং স্তন্যপায়ী প্রাণীর লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকায় সেন্ট্রিউল থাকে না। সেন্ট্রিউলের ভৌত গঠনটি তোমরা চিত্রটি ভালো করে লক্ষ্য করো, চিত্র থেকে আমরা ভৌত গঠন ব্যাখ্যা করব। এটি নলাকার প্রায় 0.15 থেকে 0.25 মিলিমাইক্রন ব্যাস বিশিষ্ট হয়ে থাকে। প্রতিটি সেন্ট্রিউল 3টি প্রধান অংশ নিয়ে গঠিত। এক হচ্ছে প্রাচীর, 2 ত্রয়ী নালিকা, 3 যোজক। তোমরা চিত্রটি ভালো করে লক্ষ্য করে দেখো, 9টি নালিকার কথা আমরা বলছি। 9টি নালিকাতে প্রত্যেকটিতে আবার 3টি করে নালিকা রয়েছে, এগুলোকে বলা হয় ত্রয়ী নালিকা, এবং প্রত্যেকটি একটির সাথে অপরটি যে যুক্ত হয়েছে একে বলা হয় লিঙ্কার। চিত্রে ভালো করে লক্ষ্য করো, একটি চিত্রে যে আমরা গোলাকার বৃত্তের মাধ্যমে যে দেখানো হয়েছে, মাঝে যে শলাকার মতো অংশ সেগুলো অবশ্যই সেন্ট্রিউল। তবে সেন্ট্রিউলের চারপাশে যে গাঢ় তরল পদার্থ থাকে তাকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। সেন্ট্রোস্ফিয়ার সেন্ট্রিউল ধারণ করে। সেন্ট্রিউল এবং সেন্ট্রোস্ফিয়ারকে একত্রে বলা হয় সেন্ট্রোসোম। সেন্ট্রিউল এবং সেন্ট্রোস্ফিয়ারকে দুটিকে একত্রে বলবো আমরা সেন্ট্রোসোম। তার রাসায়নিক গঠন যদি আমরা দেখি, সেন্ট্রিউলের সাধারণত প্রোটিন, লিপিড এবং এটিপি নিয়ে গঠিত। সেন্ট্রিউলের কাজ, কোষ বিভাজনে মাকু যন্ত্র গঠন করে। তোমরা 9-10 এর ক্লাসে পড়ে এসেছো, এবং সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ কোষ বিভাজন চ্যাপ্টারও মাকু যন্ত্রের কথা পড়বে। কোষ বিভাজনের সময় মাকু যন্ত্র তৈরিতে সহায়তা করে, কোষ বিভাজনে সহায়তা করে। সিলিয়া ও ফ্লাজেলা যুক্ত কোষে সিলিয়া এবং ফ্লাজেলা সৃষ্টিতে সহায়তা করে, এবং শুক্রাণুর লেজ গঠনেও সহায়তা করে। এই হলো সেন্ট্রিউলের কাজ। পরবর্তীতে আসো কোষীয় কঙ্কাল। কোষীয় কঙ্কাল হলো সরল ও প্রকৃত কোষের সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোর অন্তর্বর্তী স্থানে কতগুলো সূত্রক সম্মিলিতভাবে জালিকার ন্যায় গঠন তৈরি করে। এদেরকে বলা হয় কোষীয় কঙ্কাল বা সাইটোস্কেলিটন। বিজ্ঞানী কোলজফ 1928 সালে সর্বপ্রথম সাইটোস্কেলিটন শব্দটি ব্যবহার করেন, অর্থাৎ কোষীয় কঙ্কাল শব্দটি ব্যবহার করে থাকেন। কোষীয় কঙ্কালের ভৌত গঠন, এরা সাধারণত প্রোটিন নির্মিত 3 ধরনের সূত্রক নিয়ে কোষীয় কঙ্কালটা গঠিত হয়। এগুলো হলো মাইক্রোটিউবুলস, মাইক্রোফিলামেন্ট,
এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। আমরা যদি কাজের কথা ব্যাখ্যা করি, মাইক্রোফিলামেন্টের কাজগুলো দেখো, কোষের আকৃতির দান ও যান্ত্রিক দৃঢ়তা প্রদানে সহায়তা করা। এরা সাইটোপ্লাজমের চলন, ফ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিস ইত্যাদি নিয়ন্ত্রণে সহায়তা করে এবং এরা কোষের সাইটোকাইনেসিস ঘটিয়ে কোষ বিভাজনে সহায়তা করে। ইন্টারমিডিয়েট ফিলামেন্টের কথা দেখো, কোষের আকৃতির দান এবং যান্ত্রিক দৃঢ়তা প্রদানে সহায়তা করে এবং কোষের অন্যান্য তন্তুকে যথাস্থানে রাখতে সহায়তা করে। তার পরবর্তীতে আসো মাইক্রোটিউবেলস। মাইক্রোটিউবেলস কি করে? ফ্লাজেলা, সিলিয়া ইত্যাদি বিচরণে সহায়তা করে, কোষ বিভাজনের সময় মাইক্রোযন্ত্র গঠনে সহায়তা করে এবং কোষ প্রাচীর গঠনে সহায়তা করে। এখন আসো পারঅক্সিজোম। পারঅক্সিজোমটি হলো একক পর্দা বেষ্টিত কোষের অঙ্গাণু যার মধ্যে বিভিন্ন এনজাইম থাকে এবং যারা জারণ ক্রিয়ায় অংশগ্রহণ করে। বেলজিয়াম সাইটোলজিস্ট ক্রিস্টিয়ান ডোবে 1966 সালে সাইটোপ্লাজমে পারঅক্সিজোম আবিষ্কার করেন। উদ্ভিদের শালক সংশ্লেষণ কোষে, অর্থাৎ উদ্ভিদের যে অংশে শালক সংশ্লেষণ ঘটে, পাতাকে ধরতে পারো, শালক সংশ্লেষীয় কোষে পরিণত ফল, ভ্রূণমকল, আবরণী এবং প্রাণীর যকৃৎ ও বৃক্কে এটির সংখ্যা থাকে বেশি। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হতে পারঅক্সিজোমের উৎপত্তি হয়। পারঅক্সিজোমের কাজের কথা যদি আমরা বলি, এরা প্রধানত বিটা অক্সিডেশন প্রক্রিয়ায় ফ্যাটি অ্যাসিডকে ভেঙে অ্যাসিটাইল কোয়াতে পরিণত করে, হাইড্রোজেন পারঅক্সাইড বিপাক নিয়ন্ত্রণ করে, কোষীয় অঙ্গাণুগুলোকে হাইড্রোজেন পারঅক্সাইডের বিষক্রিয়া থেকে রক্ষা করে। একটি কথা খেয়াল রাখবে, হাইড্রোজেন পারঅক্সাইড অর্থাৎ H2O2 এটি উদ্ভিদ কোষ অথবা প্রাণী কোষে তৈরি হয়, তবে এটি বিষক্রিয়া তৈরি করতে পারে এবং হাইড্রোজেন পারঅক্সাইডকে ভাঙতে সহায়তা করে এই পারঅক্সিজোম। সবুজ উদ্ভিদের ফটো রেসপিরেশন সম্পূর্ণ করতে সহায়তা করে। আসো গ্লাইঅক্সিজোমের কথা। গ্লাইঅক্সিজোম হলো উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বিদ্যমান একক পর্দা বেষ্টিত ক্ষুদ্র গোলাকার ডিম্বাকার অঙ্গাণু যারা স্নেহ পদার্থ বিপাকে এনজাইম ধারণ করে, অর্থাৎ স্নেহ বিপাক করতে সহায়তা করে, তাদেরকে বলা হয় গ্লাইঅক্সিজোম। বিজ্ঞানী বেরেনডেনবিক 1966 সালে এর আবিষ্কার ও নামকরণ করেন। আসল গ্লাইঅক্সিজোমের কাজ সম্বন্ধে জানি, এটি ফ্যাটি অ্যাসিড বিপাক নিয়ন্ত্রণ করে, বীজের অঙ্কুরোদ্গমের সময় লিপিডকে ভেঙে শর্করায় পরিণত করে, এর পরবর্তীতে বীজ থেকে আস্তে আস্তে গাছের তৈরি হতে সহায়তা করে থাকে এবং এরা গ্লাইঅক্সালেট চক্রের মাধ্যমে শ্বসনীয় বস্তুর জারণ ঘটিয়ে থাকে। এই হচ্ছে মূলত গ্লাইঅক্সিজোমের কাজ। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে প্রত্যেকটি অঙ্গাণুকে ভেঙে ভেঙে পড়িয়েছি, তোমরা ঠিক একইভাবে পড়বে এবং সবশেষে তোমরা এট এ গ্ল্যান্স এইরকম একটি চার্ট তৈরি করে ফেলবে এবং এই চার্ট দ্বারা তোমরা মাথায় রাখবে। এই ক্ষেত্রে তোমরা যে আবিষ্কার, গঠন, কাজ সবগুলো একের পর এক মাথায় রাখার চেষ্টা করবে। এখন আজকের ক্লাস শেষে তোমাদের বাড়ির কাজ এই চার্টটি হবে। তোমরা এরকম একটি চার্ট তৈরি করবে। আমি সম্পূর্ণ চার্ট করলাম না, তোমরা প্রত্যেকটি অংশের সম্পূর্ণ চার্ট তৈরি করবে, মুখস্থ করবে এবং তোমাদের সংশ্লিষ্ট টিচারের নিকট প্রেরণ করবে। আমি আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছো। যদি দেখে থাকো তাহলে আজকে এই কাজটি করতে তোমাদের এত কঠিন মনে হবে না। যাই হোক, সবাই তোমাদের কাজ তোমাদের টিচার নিকট প্রেরণ করবে। সুস্থ থাকো, ভালো থাকো, তবে অবশ্যই নিরাপদ দূরত্ব বজায় রেখে বাইরে যাবে। দেখা হবে তোমাদের সাথে আবারও অন্য একটি ক্লাসে। ততদিন পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।